আচ্ছা, যুদ্ধ বললেই আমাদের মাথায় কি আসে? বন্দুক, ট্যাঙ্ক, মিসাইল, তাই না? কিন্তু যুগটা বদলে গেছে। এখন একটা দেশের ইন্টারনেটের ব্রেইন বা মস্তিষ্ক, সেটার ওপর হামলা করলেই পুরো সিস্টেমটাকে কিন্তু অচল করে দেওয়া যায়। আর সম্প্রতি ইরান ঠিক এমনটাই করেছে। সরাসরি অ্যাটাক করেছে অ্যামাজনের ডেটা সেন্টারে। চলুন, আজকের এই আলোচনায় আমরা এই নতুন ধরনের যুদ্ধনীতিটাকেই একটু খুঁটিয়ে দেখব। ঠিক তাই, যুদ্ধের যে চেহারাটা আমাদের পরিচিত ছিল সেটা এখন পুরোপুরি পাল্টে গেছে। আগে যুদ্ধক্ষেত্র মানে ছিল কোনো দেশের সীমান্ত, একটা নির্দিষ্ট ভূখণ্ড। আর এখন যুদ্ধক্ষেত্রটা আমাদের পকেটে থাকা মোবাইল ফোন, আমাদের কম্পিউটার স্ক্রিন। আজকের দিনের লড়াইটা শুধু সৈন্য দিয়ে হয় না, এটা হয় ডেটা আর কানেক্টিভিটি দিয়ে। আর এই নতুন ধরনের যুদ্ধের মূল টার্গেটটাই হলো কোনো দেশের, বলতে পারেন, নার্ভ সেন্টার বা স্নায়ুকেন্দ্রকে অকেজ করে দেওয়া। এই ব্রেইন বা মস্তিষ্কটা আসলে কি? এটার কিছুই নয় সেই দেশের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার। এটার উপর একবার ঠিকমতো আঘাত হানতে পারলেই একটা দেশের অর্থনীতি বলুন, দৈনন্দিন জীবনযাত্রা বলুন, সবকিছু এক মুহূর্তে থামিয়ে দেওয়া সম্ভব। তো আমরা যে বারবার বলছি ইন্টারনেটের মস্তিষ্ক, এই জিনিসটা আসলে কি? আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল যে আধুনিক যুদ্ধের প্রধান টার্গেট লিস্টে চলে এসেছে? চলুন ব্যাপারটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। এই যে ব্রেন বা মস্তিষ্ক, টেকনিক্যালি একে বলা হয় ডেটা সেন্টার। জিনিসটা কি? ভাবুন একটা বিশাল বিল্ডিং, যার ভেতরে হাজার হাজার কম্পিউটার দিন রাত ২৪ ঘন্টা একটানা চলছে। এই কম্পিউটারগুলোই কিন্তু একসাথে মিলে আমাদের পুরো ডিজিটাল দুনিয়াটাকে সচল রাখছে। সোজা কথায়, এটাই হলো ইন্টারনেটের আসল পাওয়ার হাউস। এর গুরুত্বটা বুঝতে হলে শুধু একবার ভাবতে হবে এর ভেতরে কি কি থাকে। দেখুন, আমাদের ব্যাংকের সমস্ত তথ্য, আমরা যে মোবাইল অ্যাপগুলো সারাদিন ব্যবহার করি, যত ওয়েবসাইট ব্রাউজ করি, এমনকি সরকারি ডেটা থেকে শুরু করে বড় বড় বিশ্ববিদ্যালয়ের পুরো সিস্টেমটাই সবকিছু এই ডেটা সেন্টারে স্টোর করা থাকে। তার মানে এর একটা যদি বন্ধ হয়ে যায়, আমাদের জীবনের একটা বিরাট অংশ কিন্তু সাথে সাথেই অচল হয়ে পড়বে। আচ্ছা, এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম। এবার একটা একেবারে জলজন্ত উদাহরণ দেখা যাক, যা প্রমাণ করে যে এই ঝুঁকিটা কতটা বাস্তব। কিছুদিন আগেই ইরান সমর্থিত গোষ্ঠীগুলো যেভাবে অ্যামাজন ওয়েব সার্ভিসেস মানে AWS এর ডেটা সেন্টারের উপর হামলা চালিয়েছে, সেটা এক কথায় একটা বিরাট বড় ওয়ার্নিং সাইন। আর এটা কিন্তু কোনো একটা বিচ্ছিন্ন বা হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা ছিল না। দেখুন টাইমলাইনটা। মার্চের ১ তারিখ থেকে অ্যাটাক শুরু হলো, এরপর আবার ২৪শে মার্চ, তারপর এপ্রিলের ১ তারিখ, মানে বারবার হামলা চালানো হয়েছে। এর থেকে একটাই জিনিস পরিষ্কার বোঝা যায়, এটা ছিল একটা সুপরিকল্পিত এবং ধারাবাহিক আক্রমণ। আর এর একমাত্র লক্ষ্য ছিল এই ডিজিটাল পরিকাঠামোটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া। আর এই হামলাগুলোর প্রভাব কিন্তু শুধু ডিজিটাল দুনিয়াতেই আটকে থাকেনি, একেবারে ফিজিক্যাল ড্যামেজ হয়েছে। বিল্ডিংগুলোর কাঠামোগত ক্ষতি হয়েছে, পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে গেছে, এমনকি আগুনও লেগেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বলতে পারেন ভয়ঙ্কর বিষয় হল, ইতিহাসে এই প্রথমবার ক্লাউড ডেটা সেন্টারকে সরাসরি একটা মিলিটারি টার্গেট বানানো হলো। এই আক্রমণে সরাসরি ফল ভুগতে হয়েছে সাধারণ মানুষকে, বিশেষ করে শিক্ষা ব্যবস্থাকে। যেমন ধরুন, বাহরেন বিশ্ববিদ্যালয়ের মতো অনেক প্রতিষ্ঠান তাদের পুরো আইটি সিস্টেমটাই AWS এর ওপর নির্ভরশীল করে তুলেছিল। ছাত্রছাত্রীদের তথ্য, অনলাইন পোর্টাল সবকিছু। ফলে এই হামলায় তাদের সমস্ত পরিষেবা কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হয়। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন ওঠে, ইরান কেন এমনটা করল? কেন তারা কোনো সামরিক ঘাঁটিতে হামলা না করে একটা টেক কোম্পানির ডেটা সেন্টারে অ্যাটাক করল? এর উত্তরটাই লুকিয়ে আছে আধুনিক যুদ্ধনীতির এক নতুন ধারণার মধ্যে, যার নাম হাইব্রিড ওয়ারফেয়ার। দেখুন, ইরানের লক্ষ্যটা ছিল মূলত দুটো। প্রথমত, এই ডেটা সেন্টারগুলোকে ডুয়াল ইউজ টেকনোলজি হিসেবে দেখা হয়। মানে, এগুলো যেমন সাধারণ মানুষ ব্যবহার করে, তেমনি শত্রুপক্ষের সামরিক যোগাযোগ আর গোয়েন্দা তথ্য চালাচালিতেও ব্যবহার করা যেতে পারে। আর দ্বিতীয়ত, ডেটা সেন্টার বন্ধ করে দিতে পারলে একটা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া যায়। ব্যাংকিং, ব্যবসা-বাণিজ্য সবকিছু এক ধাক্কায় বসে পড়বে। আর ঠিক এই কৌশলটাকেই বলা হচ্ছে হাইব্রিড ওয়ারফেয়ার। এখানে কি হয়? এখানে চিরাচরিত যুদ্ধের অস্ত্রের সাথে সাইবার হামলা, অর্থনৈতিক চাপ, ইনফরমেশন ওয়ার বা তথ্যযুদ্ধ, এই সব অপ্রচলিত পদ্ধতিকে মিশিয়ে দেওয়া হয়। লক্ষ্য একটাই, সরাসরি যুদ্ধ ঘোষণা না করে শত্রুকে ভেতর থেকে দুর্বল করে দেওয়া। এই তুলনাটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। আগে যুদ্ধ হতো সৈন্য, ট্যাঙ্ক, বন্দুক দিয়ে। আর এখনকার যুদ্ধের অস্ত্র কি? সাইবার অ্যাটাক, ডেটা অ্যাটাক আর ইন্টারনেট শাটডাউন। দেখুন, অস্ত্র বদলেছে, কিন্তু উদ্দেশ্য কিন্তু সেই একই,
শত্রুকে হারানো। এই পুরো ঘটনা প্রবাহটা শোনার পর একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আমাদের মনে আসবে। এই যে নতুন ধরনের যুদ্ধনীতি, এতে ভারতের অবস্থানটা কোথায়? ভারত কি কোনো ঝুঁকির মধ্যে আছে? চলুন এই খুব জরুরি প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করা যাক। এই মুহূর্তে ভারতের জন্য পরিস্থিতিটা ঠিক কী রকম? আচ্ছা, যদি একদম সোজাসাপটা উত্তর দিতে হয় তাহলে বলতে হবে না, এই মুহূর্তে ভারতের ওপর কোনো সরাসরি বা তাৎক্ষণিক বিপদ নেই, তাই আতঙ্কিত হওয়ার মতো কিছু কিন্তু এখনও ঘটেনি। কিন্তু তার মানে এই নয় যে চিন্তার কোনো কারণই নেই। কিছু দীর্ঘমেয়াদী উদ্বেগের বিষয় অবশ্যই আছে। যেমন ভারতও কিন্তু এখন তার ব্যাংকিং সিস্টেম, ইউপিআই, সরকারি ডেটা এই সবকিছুর জন্য ক্লাউড সিস্টেমের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। যদি কোনো কারণে পশ্চিম এশিয়ার সংঘাত আরও ছড়িয়ে পড়ে, তার একটা পরোক্ষ প্রভাব কিন্তু ইন্টারনেট পরিষেবার উপর পড়তেই পারে। আর সাইবার অ্যাটাকের যে সাধারণ ঝুঁকি, সেটা তো সব দেশের জন্যই একটা বাস্তবতা। তবে আসল কথাটা হলো, ভারত এই মুহূর্তে এই সংঘাতে সরাসরিভাবে জড়িত নয়, আর দেশের নিজস্ব সাইবার সিকিউরিটি পরিকাঠামো যথেষ্ট শক্তিশালী। তাই এখনই ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু হ্যাঁ, অবশ্যই সতর্ক থাকতে হবে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা শেষ পর্যন্ত কি বুঝলাম? মূল শিক্ষণীয় বিষয় বা টেকওয়েটা কি? সবচেয়ে বড় শিক্ষাটা হলো যুদ্ধক্ষেত্রটা বদলে গেছে। আজকের যুদ্ধটা আর শুধু দেশের সীমান্তে লড়া হয় না। এই যুদ্ধ এখন আমাদের মোবাইল ফোনের ভেতরে, আমাদের ব্যাংক অ্যাকাউন্টের ভেতরে, আমাদের ইন্টারনেট কানেকশনের ভেতরে প্রতি মুহূর্তে লড়া হচ্ছে। সুতরাং এটা প্রায় নিশ্চিতভাবেই বলা যায় যে ভবিষ্যতের সংঘাত হবে একটা ডেটা ওয়ার, মানে তথ্যের যুদ্ধ। যার হাতে ডেটার নিয়ন্ত্রণ থাকবে সেই কিন্তু আসল ক্ষমতাটা ধরে রাখবে। তবে শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই নতুন ধরনের ডিজিটাল যুদ্ধ, এটা কি প্রচলিত যুদ্ধের চেয়েও বেশি বিপজ্জনক? এর প্রভাব কি আরও সুদূরপ্রসারী? ব্যাপারটা কিন্তু সত্যিই ভাবার মতো।